কি করে জানবেন বলুন? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেকে সভা করলেন, যেখানে উনি বললেন যে বড় বড় আইনজীবী দেবেন, সেখানে হচ্ছে উনি নিজে চেষ্টা করবেন যাতে যোগ্যদের চাকরি বহাল থাকে। তারপরে যে পরীক্ষার মুখে ঠেলে দেবেন সেটা তো আমরা ভাবতেই পারিনি। কারণ সত্যি কথা, অনেকেই বলেছেন যে এটা ললিপপ, কিন্তু আদতে সত্যিই প্রমাণিত হলো যেটা ললিপপ। সেটা কিন্তু প্রমাণিত হলো না যে উনি সত্য কথা বলেছিলেন, উনি প্রতিশ্রুতিটা সত্যি সত্যি দিয়েছিলেন। এটা প্রমাণিত হলো যে প্রতিশ্রুতি দেওয়া হয় ভুলে যাওয়ার জন্যই। তাই জন্যই কি আজকে আপনার প্রধান বিরোধী দলনেতা এবং নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলতে? না, তার জন্য না, আমরা ওনার কাছেও মেল করেছি। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই। আমাদের মূল বক্তব্য হচ্ছে আমাদের চাকরিটা বজায় রাখার। এখানে যদি কেউ বলে যে আমরা শুভেন্দু স্যারের কাছে আমরা ডকুমেন্ট দিলাম, নওশাদ স্যারের কাছে ডকুমেন্ট দিলাম, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দিইনি, তা নয়। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও কালকে পাঠিয়েছি এবং আজকে আমাদের যিনি স্পিকার আছেন ওনার সাথেও আমরা দেখা করার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি করেননি, উনি সময় দেননি। আমরা চাই যে আইনি যে পথে বিল পাস করে বা অর্ডিন্যান্স জারি করে হচ্ছে যোগ্যদের পুনর্বহাল করা যায়, সেটা ওনারা যাতে দেখেন, সেই জন্য আমরা আজকে এখানে এসেছিলাম। কারণ হচ্ছে আমরা চেয়েছিলাম যে আইনি পথেই হোক, আমাদের বলিনি যে আইনের পথের বাইরে যেতে, কিন্তু আইনের পথ তো আপনার হাতে খোলা আছে। একজন রাজ্য সরকারের হাতে কিন্তু অনেক ক্ষমতা থাকে, সেটা অস্বীকার করার জায়গা নেই। সেখানে মানে অযোগ্য যেখানে চিহ্নিত হয়ে গেছে, প্রকাশ পেয়ে গেছে, তাহলে যোগ্যদের পুনর্বহালে তো কোথাও বাধা থাকে না। সেটা আজকে বিরোধী দলনেতা যারা আছেন তারাও সেটা মেনে নিয়েছেন যে যেহেতু অযোগ্য চিহ্নিত হয়ে গেছে, প্রকাশ পেয়ে গেছে, তাহলে যোগ্যদের মানে চাকরি যাওয়াটাও মানে অমূলক। মানে আপনারা মুখ্যমন্ত্রীর উপর ভরসা রেখেছিলেন, ললিপপ দেখিয়েছিল, তারপর ভরসা কোথাও গিয়ে উঠে গেছে, এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন কি বিরোধী দলনেতা? ভরসা আমাদের সেদিনকে উঠে গেছিল, যেদিনকে আমরা হচ্ছে বিকাশ ভবন আন্দোলন করেছিলাম। আমরা চেয়েছিলাম যে এই নোটিফিকেশনের আগে যে ওনারা কিভাবে আমাদের যদি পরীক্ষা দিতেই হয়, একান্ত যদি পরীক্ষা দিতে হয়, তাহলে আমাদের তো নিশ্চয়ই কিছু বেনিফিট থাকবে, যে আমরা 7 বছর চাকরি করলাম, আমাদের তো কোনো কিছু একটা থাকবে। কিন্তু এই দেখলাম যে নোটিফিকেশন কি বেরোচ্ছে সেটা নিয়ে কোনো আলোচনাই হলো না। নোটিফিকেশন বেরিয়ে গেল, সেখানে দেখলাম আমাদের নতুনদের সাথে নতুন করে একটা পরীক্ষাতে নতুন নিয়ম, যেখানে অনেক সিট কমে গেছে, সিট ডিক্রিজ হয়ে গেছে, 50%-এর জটিলতা, স্পেশাল বিএডের জটিলতা, হাজার একটা জটিলতা, এইরকম জটিলতা নিয়ে একটা নোটিফিকেশন জারি হয়েছিল। সেদিনকে আমাদের আশা ভরসা উঠে গেছিল যে উনি সত্যি মনে আমাদের নিয়ে ভাবেন না। কিন্তু ওনার কাছে একান্ত অনুরোধ, ভাবুন, হাজার হাজার আপনার রাজ্যের নাগরিকই কিন্তু আজকে পথে বসে আছে। এই দায়ভার কিন্তু আপনার, অবশ্যই আপনার এই দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। এসএসসি নিয়ে কিন্তু একটি তালিকা প্রকাশ করা হয়েছে এবং যেখানে অযোগ্যদের নাম ছিল, তারপরে কিন্তু বিস্তর জল্পনা হয়েছে। চাকরি যারা হারিয়েছেন আমি তাদের সঙ্গে একবার কথা বলে নিতে চাইছি। ম্যাডাম, দেখলাম যে একটা তালিকা প্রকাশ করা হলো এসএসসির তরফ থেকে, কিন্তু এখন প্রশ্ন অনেকগুলো উঠছে, যদি তারা অযোগ্য হয়, যদি এসএসসি জানে, তাহলে অ্যাডমিট কার্ড তারা পেল কী করে, তারা পরীক্ষায় কী করে বসতে পারবে? এখন সুপ্রিম কোর্টের একেবারে নির্দেশ ছিল যে তারা পাবে না। হতে পারে তারা ফ্রেশার হিসাবে ফর্মটা ফিল আপ করেছে, সেক্ষেত্রে তো এখানে এসএসসি ধরতেই পারবে না যে তারা ফর্ম ফিল আপ করেছে। আগে রোল নাম্বারটা আমরা পুট করেছি যারা আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা, কারণ আমাদের ওখানে এক্সপেরিয়েন্সের ব্যাপার আছে এবং আপনারা জানেন যে আমাদের 10 নম্বর যে দেওয়ার ব্যাপারটা থাকছে, তো সেইখানে তো বোঝা যাচ্ছে যে আমরা আগেরবার পরীক্ষা দিয়েছিলাম, তারা যদি ওটা অমিট করে যায় তাহলে তাদের আর ধরা পড়ার জায়গা থাকছে না, ওই জন্য সেই সময় ফিল্টারেশনটা হয়নি। আজকে বিধানসভায় কি কারণে আসে? আজকে দেখুন, আমাদের যে কারণে আসা সেটা হচ্ছে যে আমরা নওশাদ সিদ্দিকী মহাশয় এবং আমরা শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এসেছিলাম যে আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, এই মুহূর্তে আমাদের যা মেন্টাল স্ট্যাটাস এবং ফিজিক্যাল স্ট্যাটাস, আমরা জানি সুবল স্যার মারা গেছেন এবং আমাদের মধ্যে অনেকেই অসুস্থ। সত্যি কথা বলতে 10 বছর আগের পড়া এইভাবে রিভাইভ করে আমাদের ছোট যারা, বিশেষত আমাদের ছাত্রছাত্রী, তাদের সাথে কম্পিটিশনে পেরে ওঠা সম্ভবই নয় কোনোভাবে, ঠিক আছে? সেই জায়গা থেকে আমরা এই দাবিটা রাখছি আইনতভাবে। আমরা কিন্তু আইনের বাইরে একদমই যেতে চাইছি না, কারণ যেহেতু সর্বোচ্চ দেশের বিচারালয়ে যা যা বলেছে, মানে আমরা তো যোগ্য, আনটেন্টেড কথাটা তো আমরা দেখেছি যে চলে এসছে, ঠিক আছে? সেই জায়গা থেকে আমাদের সব পদে পুনর্বহাল এবং অর্ডিন্যান্সের মাধ্যমে, ঠিক আছে, আইনতভাবে যেন সেটা করা যায়, তার জন্যই আজকে আমরা এসেছিলাম সেই আমাদের পত্রটা আর কি স্যারদের হাতে তুলে দিতে। আমি একটু স্যারের কাছে আসবো। স্যার, মুখ্যমন্ত্রীর সাথে একাধিক কথা বলার চেষ্টা আপনারা করেছিলেন, তারপর আজকে ম্যাডাম যেটা বললেন যে শুভেন্দু অধিকারী এবং নওশাদ সিদ্দিকী, কেন মানে ওনাদের কাছে? দেখুন, ওনারা তো বিধানসভার একটা বডি, বিরোধী, যেমন একটা বডি চালাতে গেলে সবার মধ্যে দুটো বডি থাকে, একটা হচ্ছে শাসক মানে আর অপোজিশন, যেমন বিরোধী। তো বিরোধীদের একটা ভূমিকা আছে এখানে, হ্যাঁ। তো বিরোধীদের ভূমিকাটা এটাই, ল মেকার্সদের মধ্যে তারাও একটা পার্ট। তো এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে ভারতবর্ষের বিরোধী এবং শাসক উভয়ের ভূমিকা রয়েছে এবং তারা চাইলে
একটা অর্ডিন্যান্স বা একটা বিল পাস করে, যেটা জরুরিকালীন ভিত্তিতে তারা কিন্তু যোগ্য চাকরিহারা যাদের কোথাও কোনো সিবিআই লিস্ট থেকে শুরু করে কোনো রকম কোনো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট অথবা কোনো জায়গায় 17 দফা দুর্নীতির কোনো জায়গাতে নাম নেই, এবং বর্তমানে দেখা যাচ্ছে যে অযোগ্যদের একটা তালিকা বেরিয়েছে, সেখানেও তাদের নাম নেই। অতএব কোন যুক্তিতে, কি কারণে, কেনই বা যোগ্য টিচার যারা রয়েছে, শিক্ষক শিক্ষিকা, তারা পরীক্ষা দেবে? তাদের একটা প্রশ্ন। দ্বিতীয়ত মানসিক বিপর্যস্ততা। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকেই মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত, এবং অনেকে শরীর খারাপ করছে। আপনারা জানেন কিছুদিন আগেই সুবল সোরেন স্যার এই চিন্তা করতে করতে উনি স্ট্রোক করে মারা গেছেন। এরকম আরও অনেকে রয়েছেন। এছাড়া আরও অনেক শিক্ষিকা রয়েছেন যারা খুব অ্যাডভান্স লেভেল প্রেগনেন্সিতে রয়েছেন, হয়তো ওই এক সপ্তাহের মধ্যে তারা ডেলিভারি হয়েছে বা হবে বা এরকম ধরনের কেস। তো তারা কি করে পরীক্ষার হল অবধি পৌঁছাবে, এটাও তো একটা প্রশ্ন না? তো এক্ষেত্রে দাঁড়িয়ে সরকার বিরোধী সকলে যদি এক হয়ে একটা মানবিকতার দিক দিয়ে এবং সকলের ভালোর জন্য একটা যদি দৃষ্টান্ত স্থাপন করেন, তাহলে আমার মনে হয় সকলের ক্ষেত্রে এটা খুব একটা ভালো উদ্যোগ হবে। সুবল স্যার মারা গেছেন, এটা অত্যন্ত দুঃখের বিষয়, কিন্তু স্যার ওনার বাড়ি এখন কেমন আছে? উনি একাই হয়তো রোজগার করতেন। এরকম একা রোজগারে ফ্যামিলির ওয়ান আর্নিং মেম্বার এখানে প্রচুর আছেন, হ্যাঁ, এবং তারা বেশি করে টিচার যারা রয়েছেন তাদের উপর ডিপেন্ডেন্টের সংখ্যাও অনেক বেশি। একজনের যদি কোনো রকম কিছু হয়ে যায়, তখন বাকিদের তখন কি হবে কেউ জানে না, এর দায় কে নেবে তখন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার এবং আমাদের তরফ থেকে সমস্ত যারা রয়েছেন বিধানসভার ভিতরে এবং অনেক বাইরেও যারা রয়েছেন, বিধানসভার বাইরেও অনেকে আছেন, তারা যেন স্বতঃস্ফূর্তভাবে এই ব্যাপারটা দেখার জন্য অবশ্যই এগিয়ে আসেন এবং মানবিক দৃষ্টিভঙ্গিতে এটা দেখা উচিত। এই মুহূর্তে রাজনীতির রং ভুলে গিয়ে সমস্ত যোগ্যদেরকে বাঁচানোটা আমার মনে হয় সর্বাগ্রে প্রয়োজন।